মহুয়া শ্রাবণকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। শ্রাবণ এসে প্রথমে আলভির কথা জিজ্ঞেস করলো, মাথায় আঙ্গুল দিয়ে আলভিকে দেখিয়ে দিল। সাথে অবাক হচ্ছে শ্রাবণ আলভিকে চিনে, দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। শ্রাবণ গিয়ে আলভিকে জড়িয়ে ধরলো, আলভিও বড় আব্বু বলে জড়িয়ে ধরলো। মহুয়া থমথম মুখে তাকিয়ে রইল, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আলভি কিভাবে শ্রাবণকে চেনে? শ্রাবণ আলভির মাথার উপর হাত রেখে বলল। বেশি ব্যথা পেয়েছো বাবা? আলভি মাথা উপর নিচ করল। সে বেশি ব্যথা পেয়েছে। শ্রাবণ আলভিকে আদর করে উঠে দাঁড়ালো। মহুয়া এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মহুয়ার মনে অনেক প্রশ্ন, সে প্রথমে কোনটা করবে বুঝতে পারছে না। শ্রাবণ নিজ থেকেই বলতে শুরু করলো। অবাক হচ্ছ? ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওর এই অবস্থা কিভাবে হলো? মহুয়া এত বছর পর শ্রাবণকে দেখে সব কথা গুলিয়ে ফেলল। আচ্ছা, এই বিষয় না হয় পরে জানা যাবে। আপনি আপনি এখানে? মেঘলা বলো। মেঘলা কিভাবে জানে? তুমি বাড়ি থেকে চলে আসার পর আজ 5 বছর মেঘলা তোমার সব খবর রাখে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সব। আর বাবুন আমাকে চেনে, কারণ আমি প্রায় গিয়ে বাবুনের সাথে দেখা করি। ঘুরতে নিয়ে যেতাম। মামি সবটাই প্রথম থেকে জানে। নিষেধ করেছিলাম তোমাকে বলতে। তুমি অফিসে থাকলে আমি গিয়ে ওর সাথে গল্প করে আসতাম। কিন্তু কেন? শ্রাবণ কিছু না বলে আলভির দিকে তাকালো। আলভি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে থাকবে। সরি ভাইয়া, আমার কথাই শেষ কথা। কিন্তু আমি তোমার কথা শুনছি না। আলভির শরীরে আমাদের রক্ত বইছে। আমি কি ওর উপর একটু অধিকার রাখি না? মহুয়া চুপ করে রইল। শ্রাবণ বের হয়ে গেল ডক্টরের সাথে কথা বলতে। মহুয়া ক্লান্ত শরীরে নিয়ে আলভির পাশে বসল। কি হচ্ছে, কেন হচ্ছে জানা নেই, শুধু এই শহর থেকে পালাতে হবে। নির্জনের পাগলামি বাড়ছে। রাত দিন ছোঁয়াকে কল দেওয়া, এটাই এখন ওর কাজ হয়ে দাঁড়িয়েছে। ছোঁয়া রেখে মোবাইল বন্ধ রেখেছে। একটা ব্লক করলে আরেকটা দিয়ে কল করে বিরক্ত হয়ে গেছে ছোঁয়া। নির্জন ছোঁয়ার নাম্বার বন্ধ দেখে গায়ে শার্ট দিয়ে বেরিয়ে গেল পেছন থেকে। তাকিয়ে রইল হালিমা বেগম। ছেলে কাজে যায় না, কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খাবার খায় না, দুদিনে কেমন হয়ে গেছে। ছেলের এই অবস্থার জন্য কি সত্যি আজ নিজে দায়ী? মেঘলা এসে হালিমা বেগমের হাতের উপর হাত রাখল। উনি চমকে তাকালেন। মেঘলা হেসে বলল, মাঝে মাঝে আমরা সবকিছু চোখের সামনে দেখেও ভুল করে বসি। হালিমা বেগম তাকিয়ে রইলেন মেঘলার দিকে। ছোঁয়া নির্জনে দেয়া শেষ চিঠিটাও পুড়িয়ে ফেলতেছে। বইয়ের মধ্য থেকে শেষ ফুলটাও ফেলে দিতেছে। আর নির্জন তা দেখে বলে উঠল, ফুলটা ফেলে দেওয়ার সময় তো অন্তত আমার কথা মনে পড়ছে। কি ভয়ঙ্কর হাহাকার হয়েছে বুকে। তোমার আমার এই ভালোবাসা দরকার ছিল, প্রেম দরকার ছিল, পাওয়া দরকার ছিল। আবার এই হারায় ফেলাটাও আসলে দরকার ছিল। চোখের মধ্যে নদী না হইলে এত যে ভালোবাসি, সেটাই বা আমরা বুঝতাম কেমনে বলো? আমার আজ না ফিরে পাওয়ার আকুতি, জাস্ট মনে রাখার আকুতি। আমার হৃদয় যে ছিন্ন ভিন্ন হয়েছিল তা মনে রাখার আকুতি। আমি চাই তুমিও আমারে ভুলে যাও। আমাদের যে এত এত অপ্রয়োজনীয় কথা, সেই কথাগুলো ভুলে যাও। তুমি তো আমারে বলছিলা আমার নাম ধরে তুমি প্রার্থনা করো। এখনই কি করো, নাকি এখন আমার নামলে ভয় পাও? আমার সেই এক চেহারাই আছে, তোমারও সেই আগের চেহারাই আছে। খালি মাঝখান থেকে আমরা দুজনেই কোথায় যেন হারাইয়া গেলাম, হারাইয়া ফেললাম নিজেদের। ভালোবাসা আমাদের জন্য যেমন জরুরি ছিল, তেমনই জরুরি ছিল আমাদের এই বিচ্ছেদও। শেষবার কি একটা চান্স দেওয়া যায় না? একবার সুযোগ দেওয়া যায় না? ফিরে যাও। তোমাকে ছাড়া আমি এক পাও নড়ছি না। সারা জীবন অপেক্ষা করলেও আমি ফিরছি না। বাড়ির সামনে এসে গাড়ি থামতে ভেতর থেকে বেরিয়ে আসলো মহুয়া, মিম, শ্রাবণ, আলবি শ্রাবণের কোলে। মহুয়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল বাড়িটার দিকে। আজ কতগুলো বছর পর বাড়ির আঙিনায় দাঁড়িয়ে রইল। বাড়িটা সে আগের মতোই আছে। গেটে দাঁড়ান পাল্টেছে। শ্রাবণ আগে আগে আলভিকে নিয়ে ভেতরে গেল। আহনাফ সিঁড়ি দিয়ে নামছিল। শ্রাবণের কোলে আলভিকে দেখে থেমে গেল। আমিনা বেগম ছেলের কোলে বাচ্চা দেখে জিজ্ঞেস করলেন, কে সে? শ্রাবণ আলভিকে নিয়ে মায়ের কোলে তুলে দিল। ভালো করে তাকিয়ে দেখুন তো। আমিনা বেগম আলভির দিকে তাকিয়ে বলে উঠল। এই যে আমার ছোট আফনাফ। তখনই মেইন দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো মহুয়া। হালিমা বেগম রান্নাঘর থেকে বের হয়ে মহুয়াকে দেখে অবাক হয়ে গেলেন। আমিনা বেগম তখনও আলভিকে দেখতে ব্যস্ত। আলভি আমিনা বেগমের কাঁধে মাথা রেখে চুপচাপ জড়িয়ে
ধরে আছে। আমিনা বেগমের মনে হলো উনি ছোট্ট আহানাকে কোলে নিয়ে রেখেছে। কি শান্তি! বাচ্চাটা জড়িয়ে ধরায় অশান্ত মন শান্ত করার ক্ষমতা রাখে। মহুয়া, মহুয়ার নামটা শুনতে সবাই দরজায় তাকায়। হালিমা বেগম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মহুয়াকে। মহুয়া নিজেও জড়িয়ে ধরল। আহনাফ মহুয়াকে দেখে নিজের রুমে চলে গেল। মহুয়া এসেছে শুনে মেঘলা আস্তে ধীরে নেমে আসলো। মেঘলাকে দেখে এই প্রথম মহুয়া আপু বলে জড়িয়ে ধরল। মেঘলা অবাক হলো মহুয়ার মুখে আপু ডাক শুনে। আমিনা বেগম একবার আলভির আরেকবার মহুয়ার দিকে তাকালো। বুঝতে বাকি নেই আলভি মহুয়ার ছেলে ওনার নাতি। খুশিতে আমিনা বেগম আলভিকে বুকে জড়িয়ে ধরল। মহুয়া এসে শাশুড়িকে সালাম জানালো। আমিনা বেগম মহুয়াকে এক হাতে জড়িয়ে ধরল। আজ বাড়িতে খুশির ঢেউ খেলছে। বাড়ির প্রাণগুলো বাড়িতে ফিরে এসেছে। আমিনা বেগম আশেপাশে আহনাফকে খুঁজলো। খুঁজে না পেয়ে আলভিকে নিয়ে যেতে শুরু করলো আহনাফের রুমের দিকে। এ আমার ছেলে নয় আম্মু, আমার রুম থেকে নিয়ে যাও। ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকে রইল আমিনা বেগম। আহনাফ কি বলছো নিজে জানো? আহনাফ কিছু না বলে অন্যদিকে তাকিয়ে মোবাইল হাতে নিল। একবার ওর দিকে ভালো করে তাকাও। এই ছোট বাচ্চাটার মাঝে কি নিজেকে দেখতে পাচ্ছ না? আমার রুম থেকে ওকে নিয়ে যান আম্মু। নিজের এই অযথা রাগের জন্য একদিন পস্তাবে। আমিনা বেগম আলভিকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আলভি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ নিজেও আমিনা বেগমের অগোচরে তাকিয়ে রইল আলভির দিকে। খুব ইচ্ছে হলো আলভিকে একটু ছুঁয়ে দেখা, কিন্তু নিজের রাগ অভিমানের জন্য সেটা পারল না। আলভিকে পেয়ে বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি। শুধু দেখানি নির্জনে আলভি অসুস্থ হয়ে 1 মিনিট এক জায়গায় থাকছে না, সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। ওকে দেখে মনেই হচ্ছে না এই বাড়িতে ও এই প্রথম এসেছে। বাচ্চারা হয়তো এমন আদরেই ভালোবাসা পেলে সেই জায়গায় আর মানুষ দুইটাই আপন ভাবতে শুরু করে। মহুয়া বসের কাছে কল দিতে লোকটা রেগে এটা সেটা শুনিয়ে দিল। বেতন কেটে রাখবে 1 দিনের ভেতর, অফিসে না গেলে জব থেকে বের করে দিবে বলে হুমকি দিয়ে কল কেটে দিল। মহুয়া মোবাইলের দিকে তাকে দীর্ঘশ্বাস পেল। বসটা খুব রাগী, ওর কথা না শুনে এতগুলো কথা শোনালো। ব্যক্তব্য ব্যাটার বউছে শুধু শুধু তারে ডিভোর্স দেয় নাই, এইটা তার প্রমাণ। এইসব লোকের সাথে 2 মিনিট থাকা যায় না, আর সেখানে সারা জীবন থাকার কথা ভাবা তো। মহুয়া মিমের দিকে তাকিয়ে বলল, মিম সকালেই আমরা বাড়িতে চলে যাব। আচ্ছা, আমার ভার্সিটি আর তোর অফিস আছে। অফিসে গিয়ে আরো কত কথা শুনতে হবে। তোর ওই বজ্জাত বসকে একটা শিক্ষা না দিলে ঠিক হবে না। খবরদার, উল্টাপাল্টা কিছু করবে না কিন্তু। তো উল্টোপাল্টা কিছু করব না। ওনার তো একটা কিউট বোকা ছেলে আছে, তাই না? আমাদের ভার্সিটিতেই পড়ে, আমার সিনিয়র। হাই তুলে বলে উঠল। না না, কিছু না। কোনো ঝামেলা করো না। যাদের দেখতে হাবলা বোকা মনে হয় তারা আসলেই বিপরীতমুখী হয়। আরে আপু, কিছুই করব না, তুই এসব নিয়ে চিন্তা করো না। মনে থাকে যেন, আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি। মহুয়া মোবাইল রেখে আলভির কথা জিজ্ঞেস করল। আলবি তোর শ্বশুরের কাছে। শ্বশুর এসেছে শুনে মহুয়া রুম থেকে বের হয়ে গেল। আজাদ চৌধুরী মহুয়াকে দেখে বেশ খুশি হলো, তাও মুখে গাম্ভীর্যতা এনে বলা, এতদিন কোথায় ছিলে? হুট করে কোথায় হারিয়ে গেলে? এত খুঁজেও কেউ কোথাও পায়নি। মহুয়া কি বলবে বুঝতে পারছে না। আজাদ চৌধুরী মহুয়াকে বসতে বলল। মহুয়া বসল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি হয়, তার মানে এই নয় দূরত্ব তৈরি করবে। অন্তত আমাদের কথা একবার ভাবতে, সবাই তোমাকে কতটা ভালোবাসে সেটা ভাবতে। ঝগড়া হলে ইচ্ছে মতো ঝগড়া করে নিতে, কিন্তু এটা কেমন হলো? আজ 5 বছর তোমার কোনো খোঁজ নেই। আর্নব হঠাৎ কেউ কিছু না বলে দেশ ছাড়লো। যা হয়েছে তা ভুলে যাও। আমাদের বয়স হয়েছে এখন, নাতি নাতনিদের সাথে খেলা করার সময়। অনেকটাই দেরি হয়ে গেছে। আমি চাই এখন থেকে তুমি এখানে থাকো, আমাদের নাতি আমাদের বুকে থাক। মহুয়া মাথা নিচু করে বলে উঠল, আব্বু, আমার কাল বাড়িতে ফিরতে হবে, অফিসে ঝামেলা হচ্ছে। আমি আবার আসবো, মাঝে মাঝে আলফি আসবে, আপনারাও গিয়ে দেখে আসবেন। আমিনা বেগম মাঝ থেকে বলে উঠলেন, আমি কিছুতেই আমার নাতিকে যেতে দিব না। মহুয়া, আমাদের কি কোনো কিছুর কম আছে? তোমার কেন অফিস করতে হবে?
অনেক কষ্ট করেছো, আর না। প্লিজ আম্মু। আমিনা বেগম কিছু বলতে গেলে আজাদ চৌধুরী থামিয়ে বলে উঠল, তোমার অফিসের নাম বলো। মহুয়া অফিসের নাম বলতে আজাদ চৌধুরী হেসে বলল, কোনো টেনশন নেই, আমি তোমার ছুটি নিয়ে নিচ্ছি। কয়েকদিন এখানে থাকো, আমরা আমাদের নাতির সাথে সময় কাটাই। মহুয়া আর কিছু বলল না, তবে মনে মনে বলে উঠল, কার জন্য থাকবো? যাকে ভালোবেসে হাত ধরলাম সেই অবিশ্বাস করে সব শেষ করে দিল। আমার যে তাকে দেখলেই দম বন্ধ হয়ে আসে। আহনাফ আলভির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভালো করে খুঁটি খুঁটি দেখছে। আলভি আহনাফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আহনাফ আলভির মুখের দিকে তাকিয়ে বলল, এতটা মিল কিভাবে হতে পারে? একে দেখলে আমার অশান্ত মন শান্ত হয়ে যায়। কতটা আপন নিজের মনে হয়। কাছে এনে ভীষণ আদর করতে ইচ্ছে হয়, বুকে জড়িয়ে রাখতে মন চায়। কিন্তু এমনটা কেন হয়? তাহলে কি আমি ভুল করছি? আহনাফের তখন শ্রাবণের বলা একটা কথা খুব মনে পড়ল। আহনাফ ভালো করে বাচ্চাটার দিকে তাকা, কি দেখতে পাচ্ছিস? এই যে আমাদের ছোট আহনাফ, তুই যা করেছিস সবটা ভুল। আগে সত্যিটা জানার দরকার ছিল, এখনো সময় আছে, সবটা জানার চেষ্টা কর। বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ, নিজের মনে হয় না মহুয়া কেমন সেটাও তুই ভালো করে জানিস, তারপরও তাকে কিভাবে অবিশ্বাস করলি? আহনাফ কি তাহলে সত্যি ভুল করেছে? আবার আলভির দিকে তাকালো, চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার ঠিক করলো। মহুয়া আলভিকে খুঁজতে খুঁজতে আহনাফের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা নক করতে আহনাফ বিরক্ত হলো। সে তার ছেলেকে মন ভরে দেখছে, কেন কেউ ডিস্টার্ব করছে। আহনাফ দরজা খুলে মহুয়াকে দেখে থমকে গেল। মহুয়া আমিনা বেগমের একটা শাড়ি পরেছে, ভেজা চুল, স্নিগ্ধ লাগছে মহুয়াকে। আহনাফ সাথে সাথে ঘুরে দাঁড়ালো। মহুয়া উকি দিয়ে বিছানায় আলভিকে দেখে রুমে ঢুকে পড়ল। বিছানার পাশে গিয়ে আলভিকে কোলে নিতে চাইলে আহনাফ ওর হাত ধরে ফেলল। মহুয়া রেখে হাত ছাড়তে বলল। আহনাফ আরো দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, আলভি ঘুমাচ্ছে। আমি কেন? আমার ইচ্ছে। আমার ছেলের কাছ থেকে দূরে থাকবেন। যদি না থাকি? আমি ঘুমাবো। তোমাকে ধরে রেখেছে কে? যাও ঘুমাও। মহুয়া আলভিকে নিতে গেলে আহনাফ বলে উঠল, আলভি আমার সাথে ঘুমাবে। আলভি আমাকে ছাড়া আর কারোর সাথে ঘুমোয় না। অথচ আলভি আমার সাথে ঘুমাচ্ছে। আপনার সাথে আমি ঝগড়া করতে চাচ্ছি না। আমারও কারোর সাথে ঝগড়া করার ইচ্ছে নেই। আলভির ঘুম ভেঙে যাবে, চুপচাপ চলে যাও। এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি চলে গেলেই হয়। কেন? আমি চলে গেলে আমার ছেলেকে মেরে ফেলতে সুবিধা হবে, তাই না? আহনাফের ভীষণ রাগ হলো, তাও নিজেকে কন্ট্রোল করে বলে উঠল, কি বলছো এসব? আপনি তো বলেছিলেন এই সন্তান আপনার নয়। যেখানে সন্তানের কথা শুনলে অন্যান্য বাবারা খুশিতে আত্মহারা হয়ে যায়, সেখানে আমার সন্তান কি পেয়েছিল? আমি কি অপবাদ পেয়েছিলাম? মিথ্যা তো বলিনি। মহুয়া রেগে চোখ গরম করে আহনাফের দিকে তাকাল। আলভিকে কোলে তুলে নিল। দরজা দিয়ে বের হতে গিয়ে পেছন ফিরে বলে উঠল, একদিন এই সব কিছুর জন্য আপনি পস্তাবেন। সেই দিন আপনার আফসোস আর্তনাদ আমার কান পর্যন্ত যাবে না। ছোঁয়া বাসায় এসে অবাক হলো, চেয়ারে বসে আছে রাফি। রাফির সাথে একজন মহিলা আর একটা মেয়ে। ছোঁয়াকে দেখে রাফি হেসে তাকালো, বিনিময়ে ছোঁয়াও হাসলো। ওই দিন পর আজ আবার দেখা, কিন্তু বাসা ছিল কিভাবে আর এখানে কি করছে? মহিলাটা ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, এদিকে আসো মা, তোমার জন্য অপেক্ষা করছি। ছোঁয়া কিছু বুঝতে পারছে না, বোকার মতো হেসে মহিলার পাশে গিয়ে বসলো। মেয়েটা বলে উঠল, ভাবি, আপনাকে দেখার জন্য আজ 1 সপ্তাহ ভাইকে ভীষণ জ্বালিয়েছি। ভাই কিছুতেই দেখাতে চাইছে না। আমি বললাম আমার নজর খুব ভালো, তাও দেখাবে না। হুট করে আজ আমাদের নিয়ে এসে সারপ্রাইজ দিল। ছোঁয়া মনে মনে বলে উঠল, ভাবি, রাফি চোখ গরম করে তাকাতেই মেয়েটা মুখে আঙুল দিয়ে ভদ্রমেয়ের মতো বসে রইল। নিরুপমা রান্নাঘরে তাদের জন্য রান্না করছেন। মহিলা উঠে রান্নাঘরে গিয়ে নিরুপমার সাথে কথা বলতে শুরু করলো। দেখা গেল কিছু সময় তারা খুব ভালোই বান্ধবী হয়ে গেছে। একজন রান্না করছে তো আরেকজন এগিয়ে দিচ্ছে। রাফি ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, কেমন আছো? ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে সুস্থ হয়ে গেছে। চোখ ফ্রু কুচকে নিল। দেখেছো ভাবি, আমার ভাই কত রোমান্টিক। আগে ভাবতাম এই রসকসহীন ছেলেকে কে বিয়ে করবে, নিরামিষ একটা। আপনি আমাকে ভাবি কেন বলছেন? মেয়েরা হি করে হেসে বলল, আমি রিমি। আমি ছোঁয়া। তোমাকে ভাবি কেন বলছি শুনতে চাও? রিমি
কিছু বলার আগে রাফি গভীর কণ্ঠে রিমির নাম নিতে রিমি ভয়ে মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। ছোঁয়া একবার রাফির, আরেকবার রিমির দিকে তাকিয়ে বলল, আপনার বোন। আপন নয়, তবে আপনের থেকেও বেশি। চাচাতো বোন চাচা চাচি না থাকায় আমাদের কাছেই বড় হয়েছে। ও, আমি ফ্রেশ হয়ে নেই। জান। ছোঁয়া যেতে রিমি আঙুল ছড়িয়ে বলে উঠল, জান, তুমি এক্ষুনি জান ডাকতে শুরু করছো? হাউ রোমান্টিক। রাফি চোখ গরম করে তাকালো, কিন্তু এবার মেয়েটি ভয় না পেয়ে মুখ ভেঙচি কাটল। রাফি আর ওর পরিবার চলে গেছে অনেক সময় হলো। ছোঁয়া মুখ থমথমে বসে আছে। নিরুপমা মেয়ের দিকে তাকিয়ে বলল, বিয়ের জন্য নিজেকে তৈরি করো, আমার কথাই হবে শেষ কথা। ছোঁয়া চোখে তুলে মায়ের দিকে তাকালো। নিরুপমা সবকিছু গুছিয়ে রেখেছেন। ছোঁয়া চোখ তুলে মায়ের দিকে তাকালো। নিরুপমা সবকিছু গুছিয়ে রাখছেন। ছোঁয়ার ভীষণ কান্না পাচ্ছে। সে দৌড়ে নিজের রুমে চলে গেল। ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে নিরুপমা দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরা ছেলে মেয়ের ভালোটাই চায়, আর ছোঁয়ার শান্তি এখানেই। নির্জন বাড়িতে এসে ড্রয়িং রুমে পিচ্ছি দেখে অবাক হলো। পাশ কাটিয়ে চলে যেতে নিলে পিচ্ছি গিয়ে ওর পায়ে গ্লাস ফেলে দিল। সাথে সাথে গ্লাসটা ভেঙে গেছে, সাথে নির্জনের পা অনেকটা কেটে গেছে। নির্জন রাগ না দেখিয়ে পায়ের দিকে একবার, পিচ্ছির দিকে একবার তাকালো, তারপর মনে মনে বলে উঠল, বুকের ভেতর যে ব্যথা নিয়ে আছি সে ব্যথার কাছে এই নিতান্তই ক্ষুদ্র ব্যথা। নিরুপমা বাড়ির দিকে একবার তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। মেঘলা সোফায় বসে আলভির সাথে খেলছিল। আলভি মেঘলাকে পেয়ে মহুয়াকে একদম ভুলে গেছে। খাবার খায় মেঘলার হাতে, ঘুমানোর জন্য বায়না ধরে মেঘলার সাথে। মোট কথা মেঘলা বলতে আলভি পাগল। কথায় আছে, খালামণির শরীরে মায়ের গন্ধ থাকে। খালামণির সামনে থাকলে মায়ের কথা ভুলে যায় বাচ্চারা। মহুয়া চুপচাপ বসে ওদের খেলা দেখছে। শ্রাবণ অফিসে, আনাফ নিজের রুমে। নির্জন খবর ঠিক জানা নেই। নির্জন আর আগের নির্জন নেই। সারাদিন দরজা বন্ধ করে রাখে, ঠিক মতো অফিসে যায় না। মহুয়া তো এখনো নির্জনের দেখাই পায়নি। নিরুপমা মেঘলার দিকে এগিয়ে আসলো। মেঘলার কোলে বাচ্চা দেখে কিছু সময় তাকিয়ে রইল। আলভি বল মারলো, সেই বল গিয়ে পড়লো নিরুপমার কপালে। নিরুপমা কপালে হাত দিতে আলভি ভয় চুপসে গেল। নিরুপমা আলভির দিকে হাত বাড়িয়ে ইশারায় কাছে ডাকলো। মেঘলা নিরুপমাকে দেখে অবাক, সাথে ভীষণ খুশি হলো। আলভি ছোট ছোট পায়ে নিরুপমার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, সরি আন্টি। নিরুপমা আলভির সামনে বসে গালে হাত রেখে বলল, এই যে আমাদের ছোট আহনাব। মেঘলা হেসে বলল, একদম বাবার মতো হয়েছে। আহনাবের ছেলে। হুম। নিরুপমা আলভিকে বুকে চেপে নিল। আমিনা বেগম নিরুপমাকে দেখে খুশিতে বলে উঠল, নিরু, তুই কখন আসলি? এই তো এখনই। বস, কতদিন পর আসলি? না ভাবি, বসার সময় নেই, বাসায় অনেক কাজ ফেলে এসেছি। এমন কি কাজ তোর বাসায়? চুপচাপ বস তো। নিরুপমা হেসে বলল, অনেক কাজ ভাবি, একটা দরকারে এসেছিলাম। পরে শুনবো তোর দরকারি কথা, আগে বস, আমি কিছু নিয়ে আসি। না না ভাবি, আমার এখনই চলে যেতে হবে। মহুয়া এসেছে? নিরুপমা এতক্ষণ মহুয়াকে খেয়াল করেনি। সোফার পাশে মহুয়াকে দেখে কাছে গেল। মহুয়া ওনাকে জড়িয়ে তুলো। নিরুপমা মাথায় হাত বুলিয়ে দিলেন, কেমন আছে? টুকটাক কথা জিজ্ঞেস করে বলল, একদিন সময় করে বাসায় যেতে, অনেক আড্ডা দিবে। নিরুপমা ওপরের দিকে তাকিয়ে দেখলো হালিমা বেগম দাঁড়িয়ে আছে। নিরুপমার চোখ মুখ শক্ত হয়ে গেল। ওই দিনের অপমান ওনাকে আজ রাতে ঘুমাতে দেয় না। ভাবি এই নেন ছোঁয়ার বিয়ের কার্ড। ছোঁয়ার বিয়ে শুনতে সবাই অবাক হয়ে তাকায়। মেঘলা, ছোঁয়ার বিয়ে মানে? হ্যাঁ গো ভাবি, ছোঁয়ার বিয়ে। ছেলে ভালো, আগে থেকে ওকে চিনে, একই সাথে পড়াশোনাও করেছে, ভালো জব করে, ইঞ্জিনিয়ার। নিজে নিজে ঠিক করে নিলি? মেয়ে তো আমার নিজের, তাই না? অথচ আমরা ওর কেউ না। ভাবি মন খারাপ করো না, আর কত চালাবো তোমাদের, আমাদের জন্য তো অনেক করলে। মহুয়া অবাক হয়ে বলল, ছোঁয়া রাজি? আমার মেয়ে আমার অবাধ্য কখনো হবে না। নিরুপমা সবাইকে দাওয়াত দিয়ে গেল। বিয়ে 3 দিন পর সবাই যেন আগামীকাল চলে যায় বলে গেল নিরুপমা। কারো মুখে কোনো কথা নেই। রাতে ছাদে দাঁড়িয়ে আছে মিম। আকাশের দিকে তাকে গুনগুন করে গেয়ে উঠল, সখী তোরা প্রেম করিও না,
পিরিতে ভালা না, সখী তোরা প্রেম করিও না। তুমিও কখনো কাউকে ভালোবাসতে নাকি? পুরুষের কণ্ঠে শুনে পিছনে ফিরে তাকালো মেম। নিজন হাতে সিগারেট নিয়ে ধোয়া আকাশে ছেড়ে দূর অন্ধকারের দিকে তাকিয়েছে। মিম হেসে বলল, কই না তো। নির্জন হাসল। সে খুব করে মানুষের মন পড়তে পারে। চারপাশে এত বিচ্ছেদ, মন ভাঙার গল্প কেন? তার জন্য অবশ্য আমরা নিজেরাই দায়ী। আচ্ছা, তাহলে এই গান কেন? ইচ্ছে হলো। আজকাল আমারও গান গেতে ইচ্ছে হয়। ইচ্ছে করে আকাশে বুকে কষ্টগুলো ভাসিয়ে দেয়। কষ্টগুলোর ওজন অনেক ভারী, আকাশে ভাসবে না, অতল সমুদ্রে ডুবে যাবে। আমাদের ছোট ছোট ভুলগুলো মানুষ এত বড় করে কেন দেখে? ভালোবাসাগুলো কেন দেখে না? সারা জীবন ভালোবেসে একদিন কষ্ট দিলে ওরা সব ভালোবাসা ভুলে যায় কেন? তাহলে কি ভালোবাসার ওজন নেই? ভালোবাসা খুবই সাধারণ কিছু, আর কষ্টের ওজন বেশি। জানি না, তবে আমরা যে কষ্টগুলো ছোট ছোট মনে করি তা হয়তো বিপরীত মানুষটির জীবন পাল্টে দিতে পারে। আমাদের আগে পরিস্থিতি বোঝা দরকার। নির্জন আকাশের দিকে তাকিয়ে বলল, আমার ভালো থাকতে তাকি লাগবে, সে না চাইলেও লাগবে। তাহলে তো দেরি হয়ে গেল। আমি ওকে মানানোর চেষ্টা করব, একদিন ঠিক ও মেনে নেবে। মিম হাসল। হাস্য কেন? আর সে একদিন আসার আগেই যদি সে অন্য কারোর হয়ে যায়? এমনটা কখনো হবে না। এমনটাই হবে। আমি হতে দেব না। তুমি তাহলে কিছুই জানো না। কি জানবো? ছোঁয়ার বিয়ে ঠিক হয়েছে। আজ বিয়ের কার্ড দিয়ে গেল ফুপুমণি। 3 দিন পর বিয়ে। নির্জন কি বলবে ভাষা হারিয়ে ফেলল। এই মুহূর্তের কি রিয়েকশন দেওয়া উচিত সেটা ভুলে গেল। নির্জন নির্জন কিছু না বলে ছাদ থেকে নেমে যেতে নিলে মিম ওর হাত ধরে থামিয়ে দিল। মাথা ঠান্ডা করো, আমি যা বলি শোনো। পরিবার একদিন মেনে নিবে, ছোঁয়াও একদিন সবটা মেনে নিবে। তুমি ছোঁয়াকে তুলে এনে জোর করে বিয়ে করে নাও। অভিমান করে রাগ দেখিয়ে দূরে সরে যাওয়া মানে তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলা। একবার সে অন্য কারোর হয়ে গেলে সারা জীবন আফসোস করবে, লাভ হবে না। নির্জন কোনো উত্তর না দিয়ে ছাদ থেকে নেমে গেল। মিম আকাশের দিকে তাকিয়ে আবার গুনগুন করে বলে উঠল, সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালা না। রাস্তার পাশাপাশি হাঁটছে মহুয়া মেঘলা। মহুয়া নিষেধ করেছিল, কিন্তু মেঘলা নাকি হাঁটতে মন চাচ্ছে। শ্রাবণও বাসায় নেই। আলভি ঘুমিয়েছে? আলভি তো তোমাকে পেয়ে আমাকে ভুলেই যায়। মেঘলা হাসল। শুনেছি বাচ্চারা মায়ের থেকে খালার কাছে বেশি থাকে। মেঘলা অবাক হয়ে বলল, খালা? মহুয়া মেঘলার সামনে দাঁড়িয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম তুমি অন্তত নিজ থেকে সত্যিটা আমাকে বলবে। মেঘলা এই দিক ওই দিক তাকিয়ে বলল, কিসের সত্যি? কিসের সত্যির কথা বলছো? মহুয়া হাসলো। মেঘলার ঘাবড়ে যাওয়া মুখটা দেখে হেসে বলল, নিজের বোন হিসেবে পরিচয় দিতে লজ্জা পাও? এসব কি বলছো? আমাকে নিষেধ করলে আমিও সবটা গোপন রাখতাম। তাও অন্তত একবার বলতে, তুমি আমার বড় বোন। তোমাকে এসব কে বলেছে? আমাকে কেউ বলেনি। ওই দিন আমি সব শুনেছিলাম। তুমি সব শুনেছিলে? সবটা শুনেছিলাম। আজ থেকে 5 বছর আগে, যখন তুমি মামিকে বাবা মায়ের মৃত্যুর কথা জিজ্ঞেস করেছিলে, আমার ছবি দেখিয়ে সব বলেছিলে। আমি দরজার বাইরে ছিলাম। মেঘলা মহুয়ার কাঁধে হাত রেখে বলল, তাহলে তুমি আগে থেকেই সবটা জানতে, তাহলে কখনো বলনি কেন? তুমি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে ভয় পাও, লজ্জা পাও। উল্টো না বুঝে ভাষটা তো বুঝতে পারো। আমি তোমার ছোট মনটায় কষ্ট দিতে চাইনি। আমি চাইনি বাবা মায়ের মৃত্যুর আসল রহস্য জেনে তুমি কষ্ট পাও। আর তখন মামিকে তোমার ভীষণ প্রয়োজন ছিল। একবার এসে বোন বলে তো জড়িয়ে ধরতে। সব জায়গায় কেন লাভ ক্ষতি বিচার করা হয়? মহুয়া, বাসায় চলো, অনেক রাত হয়েছে, ভাইয়া বকবে। মেঘলা কিছু বলতে চাইল, মহুয়া শুনতে চাইল না। মেঘলা আর মহুয়া বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখে শ্রাবণ সোফায় বসে আছে। মেঘলা শ্রাবণের গম্ভীর মুখ দেখে ভয় পেল। শ্রাবণ মেঘলাকে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? হুম। তোমাকে কতবার নিষেধ করেছি রাতে বাইরে না বের হতে। আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কি করবে? শান্ত হও। আমি ছাড়া কি কেউ কখনো প্রেগনেন্ট হয় না? আমার সব কাজ তুমি করে দিতে হবে কেন?
আমাকে কিছুই করতে দাও না, খাবারের রুমে নিয়ে যাও। আমার সারাক্ষণ এমন থাকতে ভালো লাগে না, কেমন খালি খালি লাগে। আর কয়েকটা দিন এভাবেই থাকতে হবে, রুমে চলো। মহুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রাবণের কেয়ার দেখলো, কতটা কেয়ারিং স্বামী। মহুয়ার মনে পড়ে গেল নিজের প্রেগনেন্সির দিনগুলোর কথা। সকালে উঠে গোসল করে কিছু খেয়ে অফিসে চলে যেত আর রাতে আসতো। সারাদিন এত এত কাজ, গরম যানবাহন সব মিলিয়ে 2 দিন পর পরে অসুস্থ হয়ে পড়তো। কি কষ্টের ছিল দিনগুলো। মহুয়া সেই সব কষ্টের দিনগুলো ভুলে যেতে চায়। এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া ভালো। আহনাফ নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে দিল। কোনো খবর পেয়েছো? স্যার, ম্যাডাম যেদিন হোটেলে ছিল সেদিনের সিসি ক্যামেরা ফুটেজ পেয়েছি, আমি আপনাকে পাঠাচ্ছি। আহনাফ কল কেটে দেখলো ভিডিও এসেছে, বসে শান্ত মাথায় সবটা দেখলো। সেই রাতে হোটেলে মহুয়া একা ছিল, দরজার বাইরে থেকে কেউ লাগিয়ে দেয়। মহুয়া বের হওয়ার চেষ্টা করে, সব দিকে আহনাফ রেগে বলে উঠল, এই মাহিনকে একদিনের মধ্যে আমার সামনে দেখতে চাই। কিছু কিছু মুখের আদল বুকের মধ্যে দাগ কেটে যায়, বুকটা ধরফরিয়ে ওঠে প্রচণ্ড রকমের। দেখে মনে হয় তুমি আমার কত আপন। এই তুমি তো শতাব্দী শতাব্দী ধরে আমার ছিলে, তাই না? পরে বাস্তব জ্ঞান ফিরে পাই, বুঝতে পারি এই তুমি আমার নও। এই আদলের কেউ কখনো আমার ছিল, ভালোবেসেছিল, হয়তো ভালোবেসেছিল। বুঝতে পারি এই তুমি আমার নও। ডায়েরি বন্ধ করে জানলা দিয়ে বাইরে অন্ধকারে আকাশের দিকে তাকালে ছোঁয়া। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে, মাথা যন্ত্রণা করছে। এক হাতে মাথা চেপে ধরলো, অন্য হাতে ঝাপসা হয়ে আসা চোখের পানি মুছে নিল। আম্মা, আমি সোয়াকে ছাড়া থাকতে পারবো না আম্মা, প্লিজ তুমি সোয়াকে নিয়ে আসো। আমার যে সোয়াকে বড্ড বেশি প্রয়োজন আম্মা, তুমি সব দেখো, ছেলের কষ্টটা দেখো না। হালিমা বেগম অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। নির্জন নেশা করে আছে। নির্জন হালিমা বেগমের পায়ের কাছে বসে কাঁদতে শুরু করলো। আম্মা, আমার সোয়াকে লাগবে আম্মা। রুমে যাও নির্জন। আম্মা, তুমি শুধু নিজের জেদটাই দেখো, কোনটা সঠিক কোনটা ভুল কেন বোঝো না? তোমার সিদ্ধান্ত কেন আমার উত্তর দিচ্ছ? তোমার জন্য কেন আজ আমি কষ্ট পাচ্ছি? আমার মানুষটা কেন আজ অন্যের জন্য বউ সাজছে? আমি সব শেষ করে দেব আম্মা, সব। হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে আছেন। আহনাফ হাতে পিস্তল নিয়ে মাহিনের কলার চেপে ধরল। মাহিন বিশ্রীভাবে হেসে উঠল। তুই কার সামনে বসে আছিস জানিস? তুইও মানুষ, আমিও মানুষ। আমি এখন মানুষের সামনে বসে আছি, নাকি তুই নিজেকে পশু ভাবছিস? বলে আবার হেসে উঠল আহনাফ। আহনাফ আশেপাশে তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য মাহিনের মুখের পরপর কয়েকটা খুশি মারল। মাহিনের মুখ দিয়ে রক্ত পড়ছে, হাত পা বাঁধা। মাহিন আবার হেসে উঠল। এমনটা কেন করেছিস? তোর আগে আমি ওকে চেয়েছি। কিন্তু ও আমার বউ। আগে ছিল, এখনো আছে। অনেক দেরি হয়ে গিয়েছে। আমি তোকে শেষ করে ফেলবো। তাহলে বসে আছিস কেন? এত সহজে না। আজ 5টা বছর যেই কষ্টে প্রতিটা মুহূর্ত কাটিয়েছি, তোকেও তার কিছু ভাগ দিতে হবে না? মহুয়াকে আমি আমার করেই ছাড়বো। বেঁচে থাকলে তো। তুই আমাকে চাইলেও মারতে পারবি না। আহনাফ পিস্তল মাহিনের মাথায় চেপে ধরে বলল, প্রতিটা মুহূর্ত ছটফট করবি মৃত্যুর জন্য। আহনাফ চোখের ইশারায় কাউকে কিছু বলে বেরিয়ে গেল। মহুয়া সব কিছু গুছিয়ে বসল। আজ ছোঁয়ার বাসায় যাবে, বিয়ে শেষ হলে নিজের শহরে ফিরে যেতে হবে। নিজের রুম থেকে বের হতে আহনাফকে বাড়িতে আসতে দেখলো। আহনাফ সোজা নিজের রুমে গেল। মহুয়া নিচে গিয়ে মেঘলাকে বলল, মেঘলা নিজেও রেডি হয়ে আছে। শ্রাবণ ভাইয়া কিছু বলবে? একটু বকা দিবে, আমি বুঝিয়ে নিব। ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। হুম। ভালোবাসার মধ্যে বিশ্বাসটা হয়তো একটু বেশি প্রয়োজন। মেঘলা চায় না নিজের ভালোবাসার মানুষের কথা বলে মহুয়ার কষ্ট বাড়াতে, তাই বলে উঠল, আলফি কোথায়? এখানেই তো ছিল। আলভি ওর দাদার কাছেই ছিল, আহনাফ এসে নিয়ে গেল। আহনাফের কাছে আলভি এটা শুনতে মহুয়ার মুখ কালো হয়ে গেল। সে কিছুতেই চায় না আলভির আশেপাশে আহনাফ থাকুক। মহুয়া শাড়ির আঁচল টেনে উপরে যেতে নিলে আমিনা বেগম ওর সামনে গিয়ে দাঁড়ালো। চোখের থেকে কাজল নিয়ে মহুয়ার কানের পেছনে লাগিয়ে বলল, কারো নজর না লাগুক, তোমাকে দেখলেই মনে হয় চাঁদ আকাশে নয় আমার ঘরে। আল্লাহ খুব যত্ন করে তোমাকে বানিয়েছেন, দেখতেই ইচ্ছে হয়। আমার শাশুড়ি ছিল
তোমার মতো সুন্দরী। সবসময় বলতো মেয়েদের বেশি সুন্দর হতে নেই, সৌন্দর্য হলো একটা অভিশাপ। মহুয়া হালকা হেসে বলল, দাদি শাশুড়ি তো ভুল কিছু বলেনি। মা সব সৌন্দর্য জীবনে সুখ আনে না, কিন্তু সৌন্দর্য জীবন জাহান্নাম করে দেয়, অভিশাপ হয়ে থেকে যায়। তোমার জীবন থেকে সব কালো অধ্যায় মুছে যাক, আলোয় আলোকিত হয়ে উঠুক। দোয়া করবেন আমার জন্য। সবসময় আমার দোয়া তোমার জন্য আছে। আহনাফের সাথে সব ঠিক করে নাও। আমাদের বয়স হচ্ছে সব। মা বাবা তো আর সন্তানের সুখ দেখে যেতে চায়। মহুয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। কিভাবে বলবে ওনার ছেলের সুখ যে ওর কাছে নেই? আহনাফ যে ওকে আর ওর সন্তানকে অস্বীকার করেছে, ওকে ডিভোর্স পেপার দিয়েছে, এইসব বললে কতটা কষ্ট পাবেন উনি? আমিনা বেগম নিজ থেকে বলে উঠল, আমি জানি না কেন আহনাফ আলভিকে নিজের সন্তান বলে স্বীকার করে না। কি হয়েছিল তোমার? কেন আহনাফ এভাবে পাল্টে গেল? যেই ছেলে তোমাকে চোখের আড়াল করতো না, সে কেন এভাবে বদলে গেল? মহুয়া কি বলবে? এখন অন্তত বলো, 5 বছর আগে কি হয়েছিল? কেন আজ তোমাদের মধ্যে এমন দূরত্ব? মহুয়ার চোখে পানি চিকচিক করছে। এখানে তো ওর কোনো দোষ নেই, আহনাফ ওকে ভুল বুঝেছিল। মহুয়া কিছু বলার আগে আহনাফ বলে উঠল, আম্মু, আমার জন্য কফি পাঠান। আমিনা বেগম সিঁড়ির দিকে তাকালো। আহনাফের কোলে আলভি। মহুয়ার দিকে ফিরে চোখের পানি মুছে আহনাফের কোল থেকে আলভিকে নিয়ে আসতে চাইলে, কিন্তু আলভি কিছুতেই আহনাফের কোল থেকে আসবে না। রাগে দুঃখে মহুয়া আলভির গালে থাপ্পড় মেরে বসল। উপস্থিত সবাই চমকে উঠল। আহনাফ নিজেও ভাবতে পারেনি মহুয়া এমন কাজ করে বসবে। মিম তো অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। আজ 4 বছরে এই প্রথম মহুয়া আলভির গায়ে হাত তুলল। মহুয়া রেগে আলভিকে আবার মারতে গেলে আহনাফ আলভিকে সরিয়ে নিল। মহুয়া, কি করছো? যার তার কোলে ওর যাওয়া আমার পছন্দ না আম্মু। যার তার? আহনাফ ওর বাবা। প্লিজ, একবার বলেছেন, দ্বিতীয়বার আমি কারোর মুখে শুনতে চাই না। আলভি শুধুমাত্র আমার ছেলে। মহুয়া আলভিকে নিতে চাইলে আহনাফ কোল থেকে ছাড়ালো না। আলভি কাঁদছে, মহুয়ার কোলে যাবে। এই প্রথম মা মেরেছে, ফুপিয়ে কাঁদছে। আলভি ছোট বাচ্চা হলেও মায়ের প্রথম থাপ্পড় ভীষণ কষ্ট পেয়েছে। আমার ছেলেকে ছেড়ে দিন। তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত দেওয়ার? মহুয়া হেসে উঠল, ছেলের সুরে বলে উঠল, আপনার ছেলে? ভীষণ মজা পেলাম। এটা আমার শোনা সেরা বিনোদন কথা ছিল। আহনাফ কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছে। মহুয়া এক ঝটকায় আলভিকে আহনাফের কোল থেকে নিয়ে নিল। আমার সন্তানের কাছ থেকে দূরে থাকবেন। মহুয়া চলে যেতে আহনাফ মায়ের দিকে তাকালো। একদম ঠিক করেছে মহুয়া। থাপ্পড়টা আমার নাতিকে না দিয়ে তোকে দেওয়ার দরকার ছিল। আম্মু, তুমিও? কিছু জিনিসের ক্ষমা নেই, কিছু কথা হৃদয়ে গিয়ে লাগে, হৃৎপিণ্ডটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, রুহ অবধি কেঁপে ওঠে। আম্মু, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো। দরজা খুলে হালিমা বেগমকে দেখে অবাক হন নিরুপমা। ভেতরে আসতে বলবে না? আসুন। হালিমা বেগম ভেতরে এসে চারপাশে একবার তাকিয়ে সোফায় বসল। নিরুপমা হালিমাকে বসতে দেখে নাস্তা আনতে গেল। হালিমা বেগম চা হাতে নিয়ে বলল, কেমন আছো নিরু? ভালো। আমার উপর রেগে আছো? নিরুপমা হাসলো, হেসে বলল, আপনার উপর আমি কেন রাগ করব? হালিমা বেগম কি বলবে, কনফিউশনে পড়ে গেল। ভালো করছেন এসেছেন, একদম বিয়ের পর যাবেন। একটা কথা ছিল নিরু। বলুন। আমার কথাটা রাখবে তো? রাখার মতো হলে চেষ্টা করব। হালিমা বেগম নিরুপমার হাতে ধরে বলে উঠল, বোন, আমার ছেলেটাকে বাঁচাও। নিরুপমা আগের মতোই বসে রইল। আপনার ছেলের কি হয়েছে? হ্যাঁ, অসুস্থ হলে হসপিটালে আছে, আমি ডাক্তার নই। ডাক্তার তো তোমার মেয়ে। আমার ছেলের জন্য তোমার মেয়েকে চাইতে এসেছি। সরি, আমার মেয়ের বিয়ে ঠিক কাল বাদে পরশু বিয়ে। তুমি চাইলে এখনো সম্ভব, তুমি তাদের নিষেধ করে দাও। আমার ছেলেটার দিকে তাকাতে পারছি না। তুমি তো নির্জনকে নিজের ছেলে বলতে। নিরুপমা হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠল, আমি তাদের কথা দিয়ে ফেলেছি। আপনাদের বাড়ির বউ হওয়ার যোগ্য এখন আমার মেয়ে হতে পারেনি। বসুন, নির্জনকে নিয়ে এসে আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া দিয়ে যাবেন।